বহুল প্রতীক্ষার পরে মায়াসাভা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একজনকে মাস্ক পরা অবস্থায় মশা মারার ফগ মেশিন দিয়ে স্প্রে করতে দেখা যায়। অনেক ধোঁয়া বের হলে একজন সেই জায়গাতেই মারা যায়। সিনের পর ফোকাস করা হয় জায়গাটিতে থাকা ফটো ফ্রেমের ওপর। ফটো ফ্রেম দেখে মনে হয় হাজব্যান্ড ওয়াইফের একসঙ্গে তোলা কোনো ছবি। সিনটা শিফট করে পরে নিয়ে আসা হয় বাসু নামের একটা সেলের দিকে। ভাসু হেলমেট আর শরীরে ত্রিপল টাইপের প্লাস্টিকের কাগজ গায়ে পড়েছিল। ঘুম থেকে উঠলে দেখা যায় সে কোনো পরিত্যক্ত থিয়েটারে থাকে। বাসু ঘুম থেকে উঠেই একটা জায়গায় চলে আসে। ওর নাম রাভ রানা। আসলে বয়সের ওদের পার্থক্য থাকলে ওরা দুজনে খুবই ভালো বন্ধু। তারপর দুই বন্ধুর মধ্যে আমরা বিভিন্ন খুনসুটিও দেখতে পাই। এর মধ্যেই ভাসু রানাকে বলে, চলো তোমাকে আজকে আমার বাড়িতে নিয়ে যাব, তোমার বোন জিন্নাতকেও ডাকো, সেও আসুক। রানা তখন জিন্নাতকে কল করে, কিন্তু সে আসতে চায় না, জানা একটা কাজে সে বিজি আছে। তাই বাসু রাভ রানাকে নিয়ে চলে আসে সেই পরিত্যক্ত থিয়েটারে। তারপর ওকে দেখাতে থাকে বিভিন্ন অ্যাওয়ার্ড সহ অনেক কিছু। আসলে এই থিয়েটারটা ছিল ভাসুর বাবার। ভাসুর বাবা আবার একসময়কার বিখ্যাত ফিল্ম প্রযোজক পরমেশ্বর খান্না। পরমেশ্বর খান্নার কথা শুনে যেন রাভ রানা অবাক হয়। ভাসু থিয়েটারের মধ্যে সংরক্ষণ করে রাখা বহু আগের একটা রোলস রয়েলস গাড়িও দেখায়। এইটা দেখে রানা ভাসুকে বলে, তুমি তো সাধারণ কেউ নও, অনেক বড় ঘরের ছেলে। অনেক বড় ঘরের ছেলে হলেও ভাসু জানায়, আমার বাবার সঙ্গে আমার তেমন একটা জমে না, তাই তো এই পরিত্যক্ত থিয়েটারে অল্প আলোতে নিজের মতো করে আমি থাকি। এই থাকার অবশ্য একটা কারণও আছে। বাবাই থিয়েটারের মধ্যে 22 ক্যারেটের 40 কেজি স্বর্ণ লুকিয়ে রেখেছে। এখন সেটা কোথায় রাখা আছে সেটা বাবারও মনে নেই, তাই এই থিয়েটারে থাকে স্বর্ণের সন্ধান করি। ভাসু এইসব কিছু জানিয়ে তারপর তার রুমটা দেখায় রাভ রানাকে। ছোট্ট একটা জায়গায় নিজের মতো করে সাজিয়ে থাকে সে। সবকিছু দেখে রাভ রানা বলে, জিন্নাত আসলে এগুলো দেখে অনেক খুশি হতো। বিভিন্ন অ্যাওয়ার্ড, গাড়ি এসব থাকার জায়গায় দেখার পরে রাভ রানা বলে, সবকিছুই তো দেখলাম, কিন্তু টয়লেট কোথায় তোমার? তারপর টয়লেটটা দেখিয়ে দেয় বাসু। রাভ রানা যখন টয়লেটের কাছে আসে তখন একটা বোর্ডে কিছু একটা লেখা দেখতে পায়। সেই বাথরুমে থাকা কমোড কিনা লতাপাতা দিয়ে ঢাকা ছিল। রানা তখন সেই লতাপাতা সরিয়ে টয়লেটে বসতেই থিয়েটারে প্রবেশ করে পরমেশ্বর খান্না। মুখে মাস্ক আর হাতে রয়েছে মশা মারার ফগ মেশিন। পরমেশ্বর খান্না এবং ভাসু পরিত্যক্ত থিয়েটারে একসাথেই থাকে। তো পরমেশ্বর টয়লেটে কাউকে দেখিয়ে ফগ মেশিন দিয়ে মাথায় আঘাত করে। এই ব্যাপারটাতে অনেকটাই চোট পেয়ে যায় রাভ রানা তার মাথায়। ভাসু ওই ক্ষতের ওপরে ট্রিটমেন্ট করতে থাকলে পরমেশ্বর ভাসুর ওপরে রেগে যায়। তাকে না জানেই কাউকে এখানে কেন সে নিয়ে এসেছে। ভাসু বলে, ও তো আমার বন্ধুই, কোনো সমস্যা নেই, ও এসেছে তো কি হয়েছে? রাভ রানা তখন পরমেশ্বর খান্নাকে বলে, আমি আপনার অনেক বড় ফ্যান স্যার, আপনার অনেকগুলো সিনেমা আমি দেখেছি, আপনাকে কাছ থেকে দেখা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এরকম প্রশংসা শুনে পরমেশ্বর বলে, অনেক হয়েছে, এবার থাক। এরপর পরমেশ্বর টয়লেটে আসলে দেখে ফ্ল্যাশ করা হয়নি, আবার লতাপাতাও দেওয়া নেই। তাই সে অনেক রাগান্বিত হয়ে যায় ভাসু এবং রাভ রানার ওপর। কেন সে ফ্ল্যাশ করেনি আর লতাপাতাই বা কেন দেয়নি? রাভ রানা তখন বলে, কিভাবে আমি ফ্ল্যাশ করতে পারি, আমি তো মার খাওয়া নিয়েই ব্যস্ত ছিলাম। রাভ রানার এই কমন সেন্স দেখে আবার পরমেশ্বরের বিষয়টা পছন্দ হয়। পরের দিন সকালে পরমেশ্বর খান্না ঘুমের মধ্যে মশার শব্দ পেলে মাস্ক পরে ফগ মেশিন চালু করে এদিক সেদিক স্প্রে করে। বাবার এরকম স্প্রে করা দেখে বাসু তাড়াহুড়ো করে ওই হেলমেটটা পরে নেয় এবং গায়ে প্লাস্টিকের কাগজে জড়ায়। মূলত বাবার হাতে থাকা ওই ফগ মেশিনের থেকে বাঁচতেই বাসু মাথায় হেলমেট আর গায়ে কাপড় জড়িয়ে রাখে। তার পরপরে বাসু চলে আসে রান্নাঘরে এবং সুন্দর সুন্দর খাবার প্রস্তুত করতে থাকে। ঘরের লাইটিংয়ের ব্যবস্থা করতে থাকলে বাবার নজরে পড়ে ব্যাপারটা। তখন বাবা ওকে জিজ্ঞেস করে, এত কিছু কিসের জন্য? ভাসু জানায়, বন্ধুরা আসতেছে, তাদের সাথেই পার্টি করব আমি, তাই একটু সাজাচ্ছি আর কি। তখন বাবা জিজ্ঞেস করে, তোমার এত বন্ধু কই থেকে আসে? ভাসু জানায়, গতকাল রাভ রানা আসছিল না, তার সাথে এবার তার বোন জিন্নাতও এখানে আসবে। বাবা এবার বলে, পার্টি করবে, কিন্তু তোমার কাপড়ের এই অবস্থা কেন? এটা বলেই ওকে নিয়ে আসে নিজের রুমে আর আলমারি খুঁড়ে দিয়ে বলে, তোমার যেইটা ইচ্ছে তুমি সেইটা পড়তে পারো। বাবার এমন আচরণ দেখে বিস্মিত হয়ে যায় বাসু। সুন্দর ড্রেস পরে অপেক্ষা করতে থাকে বন্ধুদের জন্য। এর মধ্যেই সেখানে চলে আসে রাভ রানা এবং জিন্নাত। ভাসু তো জান্নাতকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। জিন্নাত ভাসুকে শান্ত হতে বলে, প্রশংসা করে তার ড্রেসেরও। সেই সময় রাভ রানা বলে, আমি জানি আমার বোন তোমার সিক্রেট ক্রাশ, তাই বলে এত অল্পতেই তুমি আমাকে ভুলে গেলে? রাভ রানার মুখে এইসব কথা শুনে ওকেও জড়িয়ে ধরে ভাসু। তার পরপরই সেখানে চলে আসে পরমেশ্বর খান্না। ওকে দেখে তো একদম অবাক হয়ে যায় জিন্নাত। পরমেশ্বর গোসল করে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল খালি গায়ে, এর জন্যই এতটা অবাক হয়ে গিয়েছিল জান্নাত।
কিন্তু একটু পরেই দেখা যায় সুন্দর একটা ড্রেস পরে পরমেশ্বর চলে আসে সেখানে সবার সামনে। এই ব্যাপারটা দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় বাসু নিজেও। ওর বাবাকে এমনভাবে সে কখনো দেখেনি এর আগে। এরপর সবার সাথে পরমেশ্বর খেতে বসে। এরপর ওদের দুজনকে জিজ্ঞেস করে বাসুর সাথে তোমাদের পরিচয় কিভাবে হলো আর কিভাবেই বা বন্ধুত্ব হলো। জিন্নাত জানায় বাসুকে আমি সবসময় স্যাড দেখতাম, তাই ভাবতাম তার সাথে বন্ধুত্ব করি। পরমেশ্বর তখন বলে বাসুকে স্যাড তো দেখায়, কিন্তু এই বন্ধুত্ব অন্য কিছুর জন্যই মনে হচ্ছে। এই প্রসঙ্গটা আবার অন্যদিকে নেওয়ার জন্য পরমেশ্বর বলে মেহমান আসছে, চলো স্ক্রিনে আলো দেওয়ার ব্যবস্থা করি। এরপর জিন্নাত পরমেশ্বরের কাছে আসে, এসে নিজে হাতে ধরিয়ে দেয় সিগারেট। তারপর বলে আপনার প্রযোজিত অমুক মুভিটা আমি অনেকবার দেখেছি, সেখানে সবাই কি দারুণই না অভিনয় করেছিলেন। এসব কিছু শুনে পরমেশ্বর জিজ্ঞেস করে আমার নামে আর কি জানো তুমি বলো। জিন্নাত বলে আপনার নিকনেম কক্কর তাই না। প্রথমে ব্যাপারটা বুঝতে পারে না পরমেশ্বর, আর জিজ্ঞেস করে আবার বলো তো কি বললা। জিন্নাত আবারও কক্কর বললে পরমেশ্বর রেগে গিয়ে বলে ওইটা কক্কর না কাকইড হবে, আমার ওয়াইফ আমাকে এই নামটা দিয়েছিল। ওর ওয়াইফের কথা মনে করিয়ে দেওয়াতে অনেক রাগান্বিত হয়ে যায় পরমেশ্বর। তারপর সবাইকে একটা জায়গায় ডেকে আনে। এই জায়গাটিতে ভাসু হেলমেটটা পরেই বসে। তখন পরমেশ্বর বাসুকে বলে তার হেলমেটটা খোলার জন্য। বাসু তাই বাবার কথা শুনে হেলমেটটা খুলে ফেলে। এরপর পরমেশ্বর জিন্নাতকে আবারও জিজ্ঞেস করে তুমি আমার সম্পর্কে কি জানো বলো। জিন্নাত জানায় যেই মালা আপনাকে বিয়ে করার আগে সৌরভকে পছন্দ করত। পরমেশ্বর খান্না প্রযোজিত ভারত মাতার লিড অ্যাক্টর ছিল জয়মালা এবং সৌরভ। পরমেশ্বর এই পর্যায়ে ওর প্রাক্তন স্ত্রীর বিষয়টা নিয়ে আসে সামনে। জানায় জয়মালাকে যখন আমি বিয়ে করতে চাইলাম তখন জয়মালা আমাকে বলেছিল আমি তোমাকে চাইলে বিয়ে করতে পারি, কিন্তু আমার প্রথম ভালোবাসা ছিল সৌরভ। এই কথাটা শুনে তো আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। আর এই কারণেই জয়মালা এবং সৌরভকে নিয়ে আমি পরপর 3টা দুর্বল গল্পের সিনেমা বানালাম, যাতে সৌরভের অধপতন হয়। কিন্তু 3টা সিনেমায় ব্লকবাস্টার হয়ে যায়। সৌরভও রাতারাতি সুপারস্টার বনে যায়। জয়মালা এবং সৌরভের মধ্যে সম্পর্কটা আরও বেশি গভীর হয়ে যায়। আর আমি কিনা চলে গেলাম আরও বেশি দূরে। জয়মালাকে আমি খুবই ভালোবাসতাম, কিন্তু জয়মালা সেটা বুঝলই না। এটা বলেই জয়মালার উপরে অনেক রাগান্বিত হয়ে যায় পরমেশ্বর। জিন্নাতের পর জানতে চায় এই থিয়েটারের এই অবস্থা কিভাবে হলো। পরমেশ্বর জানায় জয়মালা এবং সৌরভের প্রথম মুভিতে এই থিয়েটারটা চালু করা হয়েছিল। তারপর তারা উপরে উঠে গেল আর আমি নিচে। কয়েক মাস পরে আমি জানতে পারলাম যে জয়মালা প্রেগনেন্ট। তখন জিন্নাত জিজ্ঞেস করে এতে সমস্যা কোথায়। পরমেশ্বর ভাসুকে দেখিয়ে দিয়ে বলে সমস্যা হচ্ছে সে। ভাসু আসলে কার ছেলে এটা আমি এবং সৌরভ দুজনের কেউই জানতাম না। তারপরও ভাসুকে আমার ছেলে হিসেবেই মানিয়ে নেই। আমার ছেলের পরিচয় দিয়ে ওকে বড় করি। বাবার কাছ থেকে এই ব্যাপারগুলো শুনে খুশিই হয় বাসু। তারপর পরমেশ্বর জানায় জয়মালা যখন 8 মাসের প্রেগনেন্ট তখন তার ম্যালেরিয়া হয়েছিল, এমনকি বাচ্চাকে সে মেরে ফেলার চেষ্টাও করেছিল। ওকে আমি হাসপাতালে নিয়ে এসেছিলাম। তার পরপরই ইনকাম ট্যাক্স আমার সকল সম্পত্তির উপর হামলা করে, রোলস রয়েলস গাড়ির তারও ছিঁড়ে ফেলে, সকল সম্পদও আত্মসাৎ করে নেয়। আসলে এই সবগুলোই ছিল জয়মালা এবং সৌরভের প্ল্যান। জিন্নাত এগুলো শুনে জিজ্ঞেস করে সব সম্পদ কি এভাবেই যেতে দিলেন আপনি। সেই সময় পাশ থেকে রাভ রানা বলে ওঠে তাহলে আপনার গোল্ডের কি হলো। গোল্ডের কথা আসায় সবাই চুপচাপ হয়ে যায়। সবার চুপচাপ হওয়া দেখে পরমেশ্বর এবার বলে গোল্ডের কথার আসায় সবাই এমন চুপ কেন। জিন্নাত এই টপিকটাকে অন্যদিকে নেওয়ার জন্য আবারও জিজ্ঞেস করে আপনার সম্পদগুলো এভাবে আপনি চলে যেতে দিলেন, এগুলো আপনি লুকিয়ে রাখতে পারেননি। মূলত রাভ রানা এবং জিন্নাত এখানে গোল্ডের খোঁজেই এসেছিল, তাই কৌশলে পরমেশ্বরের কাছ থেকে গোল্ড কোথায় রেখেছে সেটা বের করে নিয়ে আসার চেষ্টা করে। পরমেশ্বর তখন জানায় আমার অনেক গোল্ড ছিল, কিন্তু সব তো একসাথে লুকানো সম্ভব নয়, তাই গোল্ডগুলো আমি চকলেট বারের মতো করে লুকিয়ে রেখেছিলাম। পরমেশ্বর যখন এগুলো জানায় তখন জিন্নাত জিজ্ঞেস করে ভাসুকে একা পালতে আপনার অনেক কষ্ট হয়েছে তাই না। পরমেশ্বর বলে কষ্ট হয়েছে মানে অনেক কষ্ট হয়েছে। ঠিক তখনই পরমেশ্বরের মাথায় যেন ভূত চেপে বসে। সে ভাসুর উপরে অনেক রেগে গিয়ে হাতের কাছে যা পাচ্ছিল সেটাই ছুঁড়ে মারছিল ওর দিকে। ভাসুও সাথে সাথে ভয়ে হেলমেট পরে বসে, কিন্তু পরমেশ্বর একদমই ভাসুকে ছেড়ে দেয় না। সে যখন হেলমেট পরেছিল তখন ওর কাছে এসে ওকে মারতে শুরু করে, এমনকি থিয়েটার থেকেও তাড়িয়ে দেয়। বলে সে যেন আর কখনো এখানে ফিরে না আসে। পরমেশ্বরের এই রূপটা দেখে জিন্নাত এবং রাভ রানা একটু অবাকই হয়। পরমেশ্বরের পর একটা জায়গায় মন খারাপ করে বসে থাকলে জিন্নাত পরমেশ্বরের কাছে এসে বলে আপনি যেভাবে বাসুকে বড় করেছেন আমি হলে পারতামই না, হয়তোবা আমি ওকে মেরেই ফেলতাম। তখন পরমেশ্বর বলে তোমরা যে এখানে গোল্ডের জন্য এসেছো তা আমি শুরুতেই বুঝতে পেরেছি। যাও গিয়ে খোঁজো গোল্ড, কোথাও পাবে না, কারণ গোল্ড আমার কাছে ছিলই না। তুমি এখানে ছুরি চাকু দিয়ে আমাকে ঘায়েল করতে আসোনি, ঘায়েল করতে এসেছো শুধুমাত্র তোমার স্মাইল দিয়ে, কিন্তু সব কিছু এত সহজ নয়। এইসব কিছু বলার পরে হাসতে শুরু করে দেয় পরমেশ্বর। তারপর ভাসুকে খুঁজতে বের হয়। এসব কিছু শোনার পরে রাভ রানা জিন্নাতকে বলে
চল এখান থেকে চলে যাই, এখানে কোনো গোল্ড নেই। তবে জিন্নাত জানায় গোল্ড তো এখানে আছেই আছে। আমি 30 মিনিটের মধ্যে পরমেশ্বরকে দিয়ে সেটা খুঁজে বের করাবো, তারপর গোল্ডটা নিয়ে এখান থেকে চলে যাব। তুমি আরামে ড্রিঙ্কস করতে থাকো, আমি আমার কাজ করি। ভাইকে এইসব কথা বলার পরে জিন্নাত বের হয়ে পড়ে বাসুকে খোঁজার জন্য। দেখে বাসু একটা জায়গায় লুকিয়ে আছে। তখন জিজ্ঞেস করে এখানে কেন তুমি? বাসু জানায় বাবা যখন রেগে যায় তখন আমি এখানেই লুকাই। জিন্নাত এরপর বাসুকে থিয়েটারের বাইরে যেতে বলে। বাসু জানায় বাহিরে আমার ভয় করে। জিন্নাত বলে তাহলে আমাদের সাথে দেখা করতে আসো কিভাবে তুমি? বাসু বলে বাবা যখন খুব রেগে যায় তখন আমি থিয়েটার থেকে বের হই, আমি বাইরে সত্যিই ভয় পাই। জিন্নাত এবার কৌশল খাটিয়ে বলে আমি পরমেশ্বরকে ড্রিঙ্কস করে ঘুম পাড়িয়ে দিব, তারপর আমরা রাত ভরে পার্টি করব, তুমি এখন বাইরে যাও, পরে আবার এসো। বাইরে যেতে যখন তোমার ভয় লাগে তখন তুমি হেলমেট পরেই যাও। তখন ওর এই সুন্দর কথা শুনে আর না করতে পারে না বাসু, সে বাহিরে চলে যায়। বাসু যখন বাইরে যায় তখন জিন্নাত পরমেশ্বরের কাছে এসে বলে হ্যাঁ এখানে সত্যি আমি গোল্ডের জন্য এসেছি, আমাদের এই প্ল্যানের মধ্যে বাসুও সামিল। বাসুর সাথে আমার ডিল হয়েছে গোল্ডের 30% আমরা দুজন নেব। এসব কিছু জানানোর পরে সে আরও বলে বাসু এখানে শুধুমাত্র গোল্ডের কারণেই রয়েছে। এগুলো শুনে পরমেশ্বর বলে তো আমাকে এসে তুমি এসব কিছু কেন শোনাচ্ছ? জিন্নাত জানায় যখন বাসু আপনার সাথে থাকবে না তখন আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, বিশেষ করে প্রস্রাব পায়খানার। আমি কিন্তু খুব ভালো করেই জানি যে গোল্ড কোথায় রাখা হয়েছে। জিন্নাত এখানে কমোডের মধ্যে গোল্ড রাখার ব্যাপারটা বলে। এই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় যেন পরমেশ্বর। জিন্নাতের পর রাবরানার কাছে চলে আসে এবং ওকে বলে অন্ধকারে তীর মেরেছি, মনে হচ্ছে সেটা কাজে লাগলেও লাগতে পারে। আসলে জিন্নাত কমোডের মধ্যে গোল্ড রাখার ব্যাপারটা এমনিতেই বলেছিল। তারপর ওরা দুই ভাই বোন মিলে পরামর্শ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পরমেশ্বর আর বলতে থাকে ভাসু তোমাদেরকে 30%-এর গোল্ড দিতে চেয়েছিল, কিন্তু বাকি 70% সে নিজেই রাখতে চেয়েছিল। এই 70%ও তো অনেক টাকা, এত টাকা দিয়ে ভাসু কি করত? রাবরানা জানায় ভাসু তাকে বলেছিল টাকা পেলে আগে রোলস রয়েলস গাড়িটা ঠিক করাবে, তারপরে সে বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। এসব শুনে পরমেশ্বর বলে বাসু তোমাকে 30% দিতে চেয়েছে না, আমি তোমাদেরকে 100%ই দিয়ে দেব। এই কথাটা শুনে জিন্নাত এবং রাবরানা দুজনেই তো অবাক। তারপর পরমেশ্বর আবার বলে কিন্তু এতে 2টা শর্ত আছে। 1, তোমাদের সৌরভের কাছে যেতে হবে। 2, ওর কাছে গিয়ে বলতে হবে এই থিয়েটারের মধ্যে কোথাও একটা 40 কেজি গোল্ড লুকিয়ে রাখা হয়েছে। এই ব্যাপারটা শুনে সৌরভ চলে আসবে এখানে গোল্ডের খোঁজে, তারপর ওর জীবনের বাকিটা সময় গোল্ড খুঁজতে খুঁজতেই চলে যাবে, এতে আমি শান্তি পাবো। জিন্নাত এই শর্তটাতে রাজি হয়ে যায়। পরমেশ্বর তখন বলে সৌরভকে এখানে নিয়ে আসো আর তোমাদের স্বর্ণ তোমরা বুঝে নিয়ে চলে যাও। অনেকেই এখানে গোল্ডের খোঁজে এসেছিল কিন্তু কেউই গোল্ড খুঁজে পায়নি, এমনকি সৌরভও। তোমরা যেহেতু খুঁজে পেয়েছো তার মানে তোমাদের মধ্যে কিছু তো রয়েছে। এইসব কিছু বলতে বলতে কমোডের কাছে চলে আসে পরমেশ্বর, জানায় 2 লেভেলের গোল্ড রাখা হয়েছে। এই কমোডের সাথেই আছে 10 কেজি, বাকি 30 কেজি রয়েছে আমার একটা ফ্যাক্টরিতে। এই কথাটা শুনে অবাক হয়ে রাবরানা বলে মানে? তখন পরমেশ্বর আর বুঝতে বাকি থাকে না যে এই দুজন গোল্ডের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে গিয়ে আঘাত করে জিন্নাতকে। 2 ভার্সেস 1-এর লড়াই শুরু হয়। জিন্নাত মার খাওয়া অবস্থাতেই মশা মারার ফগ মেশিনে কেমিক্যাল মেশায়, তারপর মেশিনটা রেখে আসে পরমেশ্বরের রুমে। এদিকে রাবরানা পরমেশ্বরকে মেরে তার রুমে এসে রেখে যায়, এমনকি দরজাটাও লাগিয়ে দিয়ে যায়। পরমেশ্বর দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু দরজাটা খুলতে পারে না। অন্যদিকে পরমেশ্বরকে বন্দি করে গোল্ডের কমোডটা উঠিয়ে গাড়ি নিয়ে চলে যায় রাবরানা। এদিকে পরমেশ্বর ঘরের দরজা ভাঙার চেষ্টা করতে থাকলে দরজার ওপাশ থেকে জিন্নাত শুধু বলে চারিদিকে মশা ঘুরছে, দ্রুত ফগ মেশিনটা অন করুন। আসলে পরমেশ্বরের মশাতে অ্যালার্জি ছিল, এর জন্যই সবসময় সে মেশিন নিয়ে ঘুরত। মশার কথা শুনেই অনেক প্যানিকে পড়ে যায় পরমেশ্বর। তার পরপর সে মেশিনটা অন করার চেষ্টা করে। ঠিক ওই সময় ওর ফোনটা বেজে ওঠে, এতে মনোযোগটা নষ্ট হয়ে যায় পরমেশ্বরের। জিন্নাত আসলে ভেতরে ভুলবশত ফোনটা রেখে এসেছিল, এই জন্য জিন্নাত মনে মনে গিল্টি ফিল করছিল। অন্যদিকে পরমেশ্বর মেশিনের কাছে আসলে কেমিক্যালের গন্ধ পায়। তারপর সে মেশিনটা খুলে দেখতে পায় আসলে ভেতরে কেমিক্যাল রাখা হয়েছে। এরপর পরমেশ্বর জিন্নাতকে বলে আমাকে মেরে ফেলতে চাও তাই না? জিন্নাত জানায় না, মেরে ফেলতে চাই না, শুধু ঘরটিতে বন্দি করে রাখতে চেয়েছিলাম। এই কথাটা শুনে অনেক মাথা গরম হয়ে যায় পরমেশ্বরের। ঘরের ভেতরে থাকা ভারী কোনো একটা জিনিস দিয়ে দরজাটা ভাঙতে থাকে। তখন জিন্নাতে বলে দরজা আঘাত করেন না, আমি আপনার এমন একটা টপ সিক্রেট জানি যার কেউ জানে না। এই সিক্রেটটা যদি আপনার বের হয়ে আসে তাহলে মিডিয়া থেকে ফ্যামিলি কারো কাছে আপনি মুখ দেখাতে পারবেন না। তবে পরমেশ্বর এখন কথা শোনার মোডে ছিল না, সে শুধু দরজায় আঘাত করেই যাচ্ছিল। ঠিক তখনই জিন্নাত ওই সিক্রেটটা বাহিরে বের করে, মানে ওকে বলে
এই যে জাইমালার উপর আপনি এতদিন ধরে দোষ দিয়ে আসতেছিলেন, আসলে জাইমালা আপনার কোনো ওয়াইফই ছিল না। জাইমালা ছিল আসলে সৌরভের ফিয়ন্সে। আপনি সৌরভকে সিনেমায় নেওয়ার কথা বলে জাইমালাকে ব্যবহার করেছিলেন। আর জাইমালা আপনার কাছে বাসুকে শুধু শুধু রেখে যায়নি। বাসু হচ্ছে আপনাদের দুজনেরই পাপের ফসল। তাই জাইমালা আপনার কাছেই বাসুকে রেখে যায়। এই সিক্রেটটা বাহিরে আসাতে স্তব্ধ হয়ে যায় পরমেশ্বর। জিনাত তখন আরও জানায়, বাসুর সবকিছু সৌরভের সাথে মিলে যায় দেখি। আপনি সবসময় দেখি বাসুকে শাসন করেন। এই সত্য বের হয়ে আসায় পরমেশ্বর কান্নারত অবস্থায় শুধু বাসুকেই ডাকতে থাকে। জিন্নাত জানায়, আপনি কি বুঝতে পারছেন না, এই সকল কিছু আমাকে ভাসুই বলেছে। ভাসু আপনাকে ঘৃণা করে। এসব কিছু শোনার পরে কান্নারত অবস্থায় পরমেশ্বর বলে, আমি তোকে অনেক ভালোবাসি ভাসু। তখনই জিন্নাত পরমেশ্বরকে প্যানিকের মধ্যে ফেলে, বলে চারিদিকে কিন্তু অনেক মশা ঘুরছে, তাড়াতাড়ি ফগ মেশিন অন করুন। এই ব্যাপারটাতে থতবত খেয়ে যায় পরমেশ্বর, আর সাথে সাথেই চালু করে দেয় সেই ফগ মেশিনটা। এতে ধোঁয়ার সাথে কেমিক্যালগুলো পরমেশ্বরের গায়ে প্রবেশ করে। এতে তার বমি হতে শুরু করে। একটু পরে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে পরমেশ্বর, আর এক পর্যায়ে মারা যায়। আসলে এই সিনটা সিনেমার প্রথমেই দেখানো হয়েছিল। মৃত ব্যক্তিটা আসলে পরমেশ্বরই ছিল। পরমেশ্বর মারা গেলে জিন্নাত মাস্কটা পরে চলে আসে রুমের মধ্যে এবং পরমেশ্বরের মৃত্যুটা নিশ্চিত করে। এরপর পরমেশ্বরের বসার আসন পরিষ্কার করে সেখানে বসে শুধু রাভরানার কথা মনে করে। তার চিন্তা এবার পুলিশের কাছে ধরা না খেলেই হয়। অন্যদিকে ভাসু অনেকক্ষণ বাইরে অপেক্ষা করে থিয়েটারে ঢোকা মাত্রই দেখে জিন্নাত আহত। বাবার কাছে আসলে দেখে বাবার নিথর দেহ পড়ে আছে। এই ব্যাপারটা দেখে অনেকটাই ইমোশনাল হয়ে যায় ভাসু। জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? জিন্নাত জানায়, হঠাৎই তোমার বাবার প্যানিক অ্যাটাক হয়েছিল, আর কেন জানি সে আমাদের ওপরে আক্রমণ করে বসে। এতে তিনি নিজেও কিছুটা আঘাত পান। তারপরে ওনার এই অবস্থা হয়ে গেছে। ভাসু আর অন্য কোনো চিন্তাভাবনা না করেই বাবাকে একের পর এক সিপিআর দিতে শুরু করে। এই ব্যাপারগুলো দেখে জিন্নাত বলে, এগুলো করে কোনো লাভ নেই, তোমার বাবারও অনেক আগেই মারা গেছে। তারপরেও ভাসু কোনো কথাই শুনছিল না, আর বাবাকে 4000 বার সিপিআর দিয়ে দেয়। এতে হঠাৎই পরমেশ্বর জেগে ওঠে। পরমেশ্বরের জেগে ওঠা দেখে একদম ঘাবড়ে যায় জিন্নাত। মনে মনে ভাবতে থাকে, এই বুঝি মরণ কামড় দিয়েই বসল। অন্যদিকে বাবাকে জেগে উঠতে দেখে বাসু কান্নারত অবস্থায় বলতে থাকে, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না বাবা। ভাসু সত্যিই তার বাবাকে অনেক বেশি ভালোবাসত। এমনকি সে তার বাবার সিক্রেটটাও জানত না। জিন্নাত আসলে এগুলো মিথ্যা কথা বলেছিল। পরমেশ্বর জেগে ওঠার পরে রক্তমাখা থুতু ভাসুর মুখে ফেলে বলে, খুনি। এরপরই পরমেশ্বর মারা যায়। ভাসু কিছুক্ষণ চুপ করে থেকে বাবাকে হারিয়ে আরও স্তব্ধ হয়ে যায়। জড়িয়ে ধরে শুধু কান্নাই করতে থাকে। পরমেশ্বর যখন পুরোপুরি মারা যায় তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে জিন্নাত। তারপর ভাসু বাইরে এসে বাবার ফগ মেশিনটা কাঁধে নেওয়ার সাথে সাথেই জিন্নাত বলে, তুমি কি তোমার বাবার মতোই হতে চাও? এই অন্ধকার কুঠুরিতে আর কতদিন? এবার তোমার নিজের জীবনটাকে উপভোগ করো। এই ফগ মেশিনটা শুধু বাসু কাঁধে নেওয়াতেই তার বমি চলে আসে। তারপর টয়লেটে এসে দেখে কমরটাই নেই। জিন্নাত আবারও ধরা খাওয়ার ভয়ে পড়ে যায়। কিন্তু ভাসুই বলে, তাহলে এই কমরটাই গোল্ডের ছিল, তাই না? বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে। জিন্নাত তখন ভয়ে ভয়ে জানায়, হ্যাঁ। ভাসু তখন বলে, আমি ছেলে হলেও বাবার বিশ্বাস কখনো জয় করতে পারলাম না, কিন্তু সেইটা তোমরা জয় করেছো। তাই আমার মনে হচ্ছে যে গোল্ড জয় করার থেকে বিশ্বাসটা জয় করা আগে বেশি জরুরি। এরপর ভাসু কমোডের ভেতরে থাকা লতাপাতা ওপরের ঘরের কমোডে রাখার প্রস্তুতি নিলে জিন্নাত বলে, কমোডেই কেন রাখতে হবে? যে কোনো জায়গায় ফেলে দিলেই তো হয়। ভাসু জানায়, যেখানকার জিনিস সেখানেই সুন্দর। জিন্নাত বলে, যা করবে একটু দ্রুত করো। সকাল হতে কিন্তু আর বেশি সময় নেই, সকাল হতে এখানে পুলিশ চলে আসবে। তোমার বাবার মতো মানুষেরা মৃত্যুর পর আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাই যা করবে দ্রুত করো। ভাসু উপরে টয়লেটে এসে সেখানে ময়লা জমানো একটা ফটো ফ্রেম দেখতে পায়। ফ্রেমটা পরিষ্কার করে ওর মায়ের ছবিতে চুমু খায়, কিন্তু ওর মায়ের ছবির সাথে ওর বাবার ছবি না দেখে সৌরভের ছবি দেখে বিস্মিত হয়, আর অনেক রাগান্বিত হয়ে যায় যে এই ঘরে কেনই বা সৌরভের ছবি আসবে। ব্যাপারটা খুবই ভাবায় বাসুকে, তাই এই কমরটাতে ধারালো কিছু দিয়ে ঘষতে থাকে। অনেকক্ষণ ঘষাঘষি করার পরে বুঝতে পারে এই কমরটাই আসলে স্বর্ণের। তারপর নিচে এসেই ভাসু চিৎকার করে জিন্নাতকে বলে, তোমরা ভুল কমর নিয়ে গিয়েছিলে, গোল্ডের কমর তো ওপরে। কিন্তু জিন্নাত কোনো রকমের কোনো রেসপন্সই করে না, আর করবেই বা কিভাবে, সে তো থিয়েটার থেকে পালিয়ে গিয়েছিল। ভাসু তখন তাই ঠিক করে এখান থেকে কোনো গোল্ড না নিয়েই সে চলে যাবে। এর জন্য সে হেলমেটটা ছুঁড়ে মারে। বাবাকে শেষবারের মতো দেখতে এসে কপালে চুমু দেয়। তারপর লতাপাতা গোল্ডের কোমোডে রেখে ব্যাগপত্র গুছিয়ে থিয়েটার থেকে চলে যায়। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।